স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। ধন্যবাদ। দর্শক, বিভিন্ন সময় খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন তাদেরকে পরিচয় করিয়ে দেব। আমরা রিপোর্টটি দেখে নিলাম, এটা নিয়ে একটু কথা বলবো। তানভীর হাসান জোহাকেও যদি একটু যুক্ত করে নেই, এবং একই সঙ্গে মাসুদ কামাল আপনার মন্তব্য একটু আশা করছি। জি, না আমি আসলে তানভীর হাসান জোহা সাহেবের কাছে একটু শুনতে চাই, দেখি ওনার কাছ থেকে আরেকটু শুনি। জি, তারপরে একটু ক্লিয়ার হচ্ছে। জি, তানভীর হাসান জোহা, একই সঙ্গে আমরা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকেও একটু যুক্ত করে নিয়েছি। মানে এই যন্ত্র কি আসলে রেয়ার, যেটা আপনারা জব্দ করলেন, এবং এটা কোথা থেকে এসেছে? আচ্ছা জি, ধন্যবাদ। আপনাদেরকে জ্ঞাতার্থে বলতে চাই যে সামাজিক মাধ্যমে রায় প্রকাশের আগের দিন হতে আমাদের সমস্ত প্রসিকিউটর এবং আমাদের বিচারক মেম্বার 1, মেম্বার 2 এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যানের ছবি সম্বলিত সকল ব্যক্তিগত ফোন নাম্বার এবং বাসার ঠিকানাটা প্রকাশ করে দেওয়া হয়। প্রকাশ করার পর থেকেই আমাদের নাম্বারগুলোতে বিভিন্ন রকমের দেশ বিদেশ মুঠোফোন থেকে ফোন আসতে থাকে। তো আমি পরবর্তীতে শুনলাম যে আমাদের ট্রাইব্যুনালের বিচারক, আমাদের মুর্তজা স্যার, চেয়ারম্যান স্যার, এবং পাশাপাশি আমাদের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, চিফ প্রসিকিউটর সহ আমাদের সামনে যারা আসলে মিডিয়াতে খুব সোচ্চার এমন দু একজন প্রসিকিউটর, আমি নাম বলছি না, তাদেরকে হুমকি প্রদান করে এবং সারা রাত ধরে তাদেরকে টেলিফোন করা হয় বিভিন্ন নাম্বার থেকে। তো বিশেষ করে আমরা কলকাতার 3টি নাম্বার এবং স্থানীয় অপারেটর সম্বলিত 4টা নাম্বার থেকে আমরা কলগুলো পাই এবং প্রাণনাশ এবং ট্রাইব্যুনালকে উড়িয়ে দেবে, পাঠাবে, এরকম বিষয় বিকৃত করে বিচার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে এবং পরবর্তী পরিণতি কি হবে এই সম্মিলিত বিষয় হুমকি দেয়। এই সংশ্লিষ্ট বিষয় ইতিমধ্যে শাহবাগ থানায় একটি জিডি হয়েছে এবং আপনি জানেন দুদিন আগে কোর্ট নিজেই সমুদ্র করেছে এবং নিচে এটাকে এনে বিটিআরসি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগকে রুল দিয়েছে যে এই সংশ্লিষ্ট বিষয় সামাজিক মাধ্যমে যে সকল বিকৃত তথ্যগুলো দেওয়া হচ্ছে সেগুলো যাতে অপসারণ করা হয়। তো এরই ফলশ্রুতিতে আমরা একটি সিমকে ট্রিগার করি, আমরা সেটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করি। সেই সিমকে আসলে উদ্ধার করতে গিয়ে ডিবি পুলিশ দেখলো সেখানে E1 কানেক্টিভিটি সম্বলিত ভিওআইপি ইকুইপমেন্ট মাল্টি ফিজিক্যাল সিম থেকে আসলে সেটা সঞ্চালিত হয় এবং এগুলো অনেক পুরনো প্রযুক্তি। এটা আসলে আমরা যদি দেখতাম 2009 বা 8 সালে ভিওআইপিতে যে সকল প্রযুক্তি ব্যবহার হতো সেই ধরনের প্রযুক্তি এখনো পর্যন্ত যে চলছে, এটা আসলে ব্যক্তিগতভাবে আমারও জানা ছিল না, আমি এবার দেখলাম। তো এরপর দেখা গিয়েছে যে সেখান থেকে 370টির উপর ইন্ডিয়ান ফিজিক্যাল সিম, ইন্ডিয়ান এয়ারটেল অপারেটরের সিম আমরা সেখানে উদ্ধার করি। সেই নাম্বারগুলোর সাথে মিলিয়ে আমাদের 3টি কলকাতা বা ইন্ডিয়ান যে নাম্বার, সেই নাম্বারটা আমরা জানতে পারি। এটা আপনারা যশোর থেকে উদ্ধার করেন? বেনাপোল বর্ডার, হ্যাঁ, বেনাপোল বর্ডার থেকে। বর্ডারে তাদের এমনি ন্যাচারালি নেটওয়ার্ক পাওয়া যায় এবং তারা নেটওয়ার্কে অ্যান্টিনা বুস্টার ব্যবহার করেছে যাতে তারা যশোর থেকে এটা আসলে কভার করতে পারে, রিমোট এলাকা থেকে, যেহেতু এটা উদ্ধার হয়েছে বেনাপোল থেকে। তো সেক্ষেত্রে কলকাতার নাম্বার, তারা কি ভারতীয় নেটওয়ার্ক ব্যবহার করেছে? জি, ভারতীয় নেটওয়ার্ক ব্যবহার করেছে এবং ভারতীয় অপারেটরের ফোন নাম্বার উঠেছে। ওকে, আচ্ছা, এখানে এই যে নাম্বারগুলো আছে, যদি রোমিং থাকে তাহলে সেক্ষেত্রে তারা লোকাল টাওয়ার করতে পারে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, এই নাম্বারগুলো তো মানে ভারতীয় কারো না কারো আধার কার্ড দিয়ে, আইডি কার্ড দিয়ে নেওয়া হয়েছে। তো আমরা কি মানে আমাদের দূতাবাসের মাধ্যমে ভারত গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারবো না এগুলো কার নামে ওঠানো হয়েছে, কি সমাচার, এটা জানা যাবে কিনা এবং জানার জন্য কোনো প্রক্রিয়া শুরু করছেন কিনা আপনারা? জি, ইতিমধ্যে আমরা সরকারি ইমেল থেকে, আমার সরকারি ইমেল থেকে আমি যোগাযোগ শুরু করেছি এবং ডিবি ইতিমধ্যে আমাদের মামলার রেফারেন্স থেকে হায়দ্রাবাদ সাইবার পুলিশের সাথে যোগাযোগ শুরু করেছে। তবে প্রাথমিকভাবে তারা যেটা বললো এটা হচ্ছে ট্যুরিস্ট সিম, অর্থাৎ
মানে টুরিস্টরা যখন পাসপোর্টটাকে দিয়ে সাময়িক সময়ের জন্য যে সিমটা নেই, সেই সিমটাই আসলে ওরা পরে ডিঅ্যাক্টিভেটেড হয়নি, ইন আছে, এরকম কিছু সিরিয়াল পাওয়া গিয়েছে। কিছু আছে, আপনি সঠিক বলেছেন, যথাযথই বলেছেন, সেটা হচ্ছে আধার কার্ডের। না, তাহলে এবং সেটা পাসপোর্ট হলে তো সেই পাসপোর্ট তো সে তাহলে পাসপোর্ট ধরে তো জানা যাবে, ওখানে তো তথ্য পাওয়াই যাবে। জি, জি, আমরা সেই আশাটা করছি এবং ঘটনাটা খুব রিসেন্ট হয়েছে। রাইট। তো আমরা চাচ্ছি যে হায়দ্রাবাদ পুলিশ যাতে খুব দ্রুতই আমাদের বাংলাদেশের ডিবি সাইবার ক্রাইম টিম এবং পুলিশ হেডকোয়ার্টারের সাথে যথাযথ মামলার তদন্ত সাপেক্ষে যাতে যোগাযোগ করে তাদের তথ্য যাতে আচ্ছা, প্রেরণ আরেকটা করে। জিনিস একটু জানতে চাচ্ছি, সেটা হলো যদি আপনাদের বলতে আপত্তি না থাকে, যে এই যে হুমকিগুলি দেওয়া হয়েছে আমাদেরকে, এই বিচার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে, এই হুমকিগুলি নিশ্চয়ই এক একজনকে একই ধরনের হুমকি দেওয়া হয়েছে। এই হুমকির মূল ভাবটা কি? তারা কি বলতে চায়, যে রায় চেঞ্জ করতে হবে, নাকি রায় দেওয়া যাবে না, না কি মূল, তারা কি বলতে চেয়েছে হুমকি দিয়ে? আসলে ব্যাপারটা হচ্ছে গালিগালাজ এবং ফ্যামিলিকে কেন্দ্র করে মেরে ফেলে জীবন নাশের হুমকিটাই আসলে মূলত আমরা জানতে পেরেছি। আর যারা একটু সিনিয়র আছেন তাদের এক রকমের হুমকি, আর যারা একটু ইয়াং আছেন তাদের প্যাটার্ন একটু আরেক রকমের হয়েছে। ইয়াংদেরকে বেশি গালিগালাজ করেছে, কিন্তু সিনিয়রদেরকে জীবন নাশের জন্য এবং এবং ইয়াংদেরকেও বলা হচ্ছে একটা স্পেসিফিক কথা, যে পরিবর্তিত সময়ে তোমাদের পরিণতি কি হবে, এরকম বিষয় বিক্ষিপ্ত আকারে আমরা শুনতে ওনাদের পেরেছি। দাবিটা কি ছিল, যে কি না করলে এটা করা হবে? তারা কি চেয়েছিল? আমরা যাতে আমি যেটা স্পেসিফিকলি আমি যেটা মনে হচ্ছে, আমার দুজন প্রসিকিউটরের সাথে কথা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যাতে রায়ের দিন তারা উপস্থিত না থাকে এবং বাংলাদেশ শাটডাউন লকডাউন হয়ে যাবে, আমরা যেন সবাই যার যার জায়গা থেকে মানে নীরবতা থাকি, এরকম একটি বিষয়। তবে অনেকের কাছে ভিন্ন অর্থে আছে, যেমন আমাদের ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান স্যার, তাকে হয়তো ভিন্ন অর্থে বলেছেন, তার বিষয়টা জিডি হয়েছে আলাদাভাবে, আমি সেই বিষয় সম্বন্ধে জানি না। তবে আমাদের আমার সমসাময়িক যারা প্রসিকিউটর, তাদের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি সেই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করলাম। আচ্ছা, যাকে আটক করা হয়েছে মানে উনার পরিচয় কি আসলে? উনার কোনো রাজনৈতিক পরিচয় আছে কি, বা একই সঙ্গে উনি তো নিশ্চয়ই প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু না কিছু বলেছেন, মানে সেগুলো কি মানে বলার মতো কিছু আছে কিনা, মানে যেটা যদি কোনো দেখেন, এই সংশ্লিষ্ট বিষয়ে দুজন ইতোমধ্যে গ্রেফতার হয়েছে। দুজন? তবে প্রথম জন যিনি তাদের সম্পূর্ণরূপে মানে এই যে আওয়ামী লীগের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়টি গোয়েন্দা রিপোর্ট থেকে এসেছে। আর এখন যেটা আমরা মূলত যেটা নিয়ে কাজ করছি, তারা যে সিম গুলো দিত আসলে বিভিন্ন ম্যাচে তারা সাপ্লাই করতো এবং প্রোপাগান্ডা চাঁদাবাজির জন্য আসলে এই সিম গুলো ব্যবহৃত হতো বলে আমরা যেটা আসলে অনুমান করছি। এবং তাদেরকে একটা নির্দিষ্ট টার্গেট দেওয়া হতো, ওই টার্গেট ফুলফিল না হলে তারা বেতনটা পাবে না, এর জন্য তারা ইচ্ছে মতো একই এনআইটি বিভিন্ন এনআইটিতে তৃণমূল পর্যায়ে সিম গুলো ডিস্ট্রিবিউশন করতো। তবে ম্যাচ গুলোতে যেটা গোয়েন্দা বৃত্তি থেকে শুনতে পেরেছে, তারা আসলে কিছুটা আওয়ামী সমর্থক সেই দলগুলো করে বলে এরকম প্রাথমিক তথ্য পাওয়া গিয়েছে। জি, মাসুদ কামাল ভাই। না, শুনলাম, এটা আসলে আমার কাছে যেটা মনে হয়েছে, সত্যি কথা বলতে গিয়ে এটা খুবই কাঁচা কাজ, খুবই কাঁচা কাজ। তো এভাবে কি হয়? এভাবে তো হয় না। কিন্তু ঘটনাতে ঘটেছে তার একদম জলজন্ত প্রমাণ তো দেখলাম, সিমগুলো আছে, সবগুলি দেখা গেলো। তা যারা করেছেন এটা মানে আমি এটা মানে এটার কোনো আমি কোনো মানে দেখি না, প্রভাব পড়ার কোনো কথা নাই, কোনো কারণও নাই। আপনি চোরাগুপ্তাভাবে ধমক দিলেন, তাতে কী হবে? তো তারা করছে হয়তো বা, অথবা যারা আমাদের এখান থেকে পালিয়ে গেছে তারাই কেউ করাচ্ছে কিনা দেখেন, তাদের তো টাকা পয়সার অভাব নাই, তারাও করাতে পারে, আমি জানি না। তবে এটাতে এই ধরনের কাজে, এই ধরনের হুমকি ধামকিতে ভাই এটা হয় না, কিছু কাজ হওয়ার কথা না। তারা যা চায় তা কখনো বাস্তবায়ন হওয়া সম্ভব না আমি মনে করি। জি, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করবেন প্রসঙ্গে। ধন্যবাদ আপনাদেরকে, এখানে যারা আছেন, বিশেষ করে আমাদের তানভীর হাসান জোয়ার সাহেব, আমাদের কামাল ভাই, আলোচনা শুনলাম। আমি আপনার মাধ্যমে ৭১ দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। আসলে যেটা আমরা শুনলাম আর কি, আসলে আপনারা তো জানেন যে এই রায়ের আগের থেকেই তো একটা প্যানিক সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন যে রায়ের আগে এবং পরে এই ককটেল ফোটানো, আতঙ্ক করা, গাড়িতে আগুন দেওয়া, বিভিন্ন স্থাপনায় বোমা মারা, ককটেল মারা, যেটা তারই অংশ, যেটা আমাদের
তানভীর হাসান সাহেব, জোয়ার সাহেব যেটা বললেন, যে তারা হয়তো ভেবেছে যে এই ধরনের হুমকি ধামকি বা ভয়ভীতি দেখিয়ে রায়টাকে বন্ধ করা যায় কিনা। তো আসলে সত্যি কথা আমি যেটা মনে করি যে অনেকেই বলেন যে আওয়ামী লীগ একটা কি বলে ক্ষমতার বাইরে গেলে ওরা একটা কি বাঘ। আমি আপনার মাধ্যমে একটা জিনিস মনে করে দিতে চাই, এখানে আপনাদের আলোচক আছে। 2001 থেকে 6 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম, তখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল। আমরা তখনও দেখেছি যে 2001 থেকে 6 সাল পর্যন্ত তারা মিছিল, মিটিং, সমাবেশ, হাঙ্গামা যাই করুক না কেন অনেক কিছু করেছে, কিন্তু ওই যে বিরোধী দল হিসাবে এই যে একটা মার্কেটে একটা আলোচনা আছে, মানে আওয়ামী লীগ বিরোধী দলে একটা শক্তিশালী বা কি সব দেশের জনগণ তাদের সাথে আছে, এই যে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। আপনাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই, 2001 থেকে 6 সাল পর্যন্ত তারা তেমন কিছু করতে পারেনি।